আসসালামু আলাইকুম এভরিওয়ান, চেনা ভালোবাসা গল্পের ১৯ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। কি বাপ, নানা কেডা কারে নানা ডাকবার লাগছো? কেডা আবার তুমি? মজিদ মিয়া রেহানা বেগমের মাথা ঘুরছে এই ছেলের কথা শুনে। রাতুল তাদের অবস্থা বুঝে গাড়িতে তুলে, নয়তো যখন তখন জ্ঞান হারাতে পারে এই লোক। যেখানে বলিষ্ঠ দেহের মানুষ তার কথায় জ্ঞান হারিয়ে ফেলে, এখন তো মজিদ মিয়া। রাতুল মনে মনে নিজেকে কয়েকবার বাহবা দিচ্ছে এই প্রতিভার জন্য। সুযোগ পেলে একটা ট্রেনিং সেন্টার খোলার চেষ্টা করবে, যেন ফ্রিতে মানুষকে বোকা বাঁধতে পারে। দেখতে দেখতে চলে গেল 2 মাস। সময় তার নিজের গতিতে কাজ করছে, আপন মনে এগিয়ে যাচ্ছে। সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে সমাজ, পরিবার, মানুষের জায়গা, কপাল। এই 2 মাস অনেক কিছু পরিবর্তন ঘটেছে। আবরারের ব্যবসা এখনো সারা বিশ্বে জুড়েই। তার সাথে রয়েছে মানুষের সাহায্য করার ডাক। স্বপ্ন ফান্ড, এই ফান্ড বাংলাদেশ সব বিশ্বের কয়েকটা দেশে করেছে আবরার। অসহায়, অসুস্থ আর পথ শিশুদের খাবার বস্ত্রের জন্য এই ফান্ড। 4 বন্ধু মারিয়া আর আনায়াকে নিয়ে আবরার এখন তার নতুন বাসায় উঠেছে। সাথে মা বাবা রয়েছে। নিজের স্থান হলেও 4 বন্ধু স্থানে কেউ খুশি নয়, তাই নিজেরা সব ছেড়ে চলে গেছে সবাইকে নিয়ে। এই 2 মাসে আনায়ার শরীর ঘটেছে বিশেষ পরিবর্তন। হাত পা ফুলে গিয়েছে, আগে থেকে শরীর অনেকটা ভারী হয়ে গিয়েছে। শরীরে অতিরিক্ত ঘামে, কোনো কাজ করতে পারে না, এমনকি সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারে না, হাঁপাতে শুরু করে। এই নিয়ে আবরার কয়েকবার ডাক্তার দেখেও কোনো ফল পায়নি। ডাক্তার সরাসরি বলে দিয়েছে প্রেগনেন্সির সময় এরকম পরিবর্তন হয় স্বাভাবিক। শরীর দুর্বলতায় বেড রেস্ট দিয়েছে। গত 10 দিন যাবৎ নড়াচড়াও করতে পারে না আবরার। এই জন্য ওয়াশরুমে পর্যন্ত কোলে করে নিয়ে যায়, নিজের হাতে খাইয়ে দেয়। সকল কাজ ফেলে সারাদিন বইয়ের কাছে বসে থাকে। এই 2 মাসে সাদিয়া আর রাতুলের সম্পর্কটা পাকাপোক্ত হয়েছে। টাইম পাস করতে আসা সাদিয়া এখন রাতুল বলতে পাগল। এরকম একটা ভণ্ড ছেলের প্রেমে উষ্টা খেয়ে পড়ে যাবে তা কখনো কল্পনাও করেনি। মারিয়া আর ইয়ামিন সংসার খুবই ভালো চলছে। সকল কিছুর পরিবর্তন হলেও পরিবর্তনহীন রাতুলের বাদরামে। বাদর ছিল, বাদরই আছে এখনো। বিকাল 4টা, আবরার বসে রয়েছে খাটের পাশে, সামনে ল্যাপটপ। সম্পূর্ণ মনোযোগ ল্যাপটপের স্ক্রিনে। তার পাশে বসে রয়েছে আনায়া, লম্বা চুলগুলো হাতে জট খুলছে। একটু একটু করে তেল দিয়ে জট খুলতে ব্যস্ত। এই মুহূর্তে প্রবেশ করে রাতুল হুটপুটি খেয়ে এগিয়ে আসে। রাতুলের আগমনে আনায়া ব্যস্ত হাতে ওড়না গায়ে জড়াই। তার পিছনে পিছনে এগিয়ে আসে ইয়ামিন। সুহান। রাতুল সরাসরি আবরারের সামনে চিত হয়ে শুয়ে পড়েছে। তার পিছনে ইয়ামিন দাঁড়িয়ে রয়েছে। সুহান খাটের কোণে বসে রয়েছে। রাতুল কাঁদো কাঁদো মুখ নিয়ে আলাপ শুরু করে। আব্বা গো, ও আব্বা, আমারে তো সাদিয়া খায় ছেড়ে দিছে গো। এখন এই মুখ আমি কাকে দেখাবো গো? কে বিয়ে করবে আমায়? খেয়ে ছেড়ে দেওয়া ছেলেদের কেউ বিয়ে করতে চায় না গো আব্বা। রাতুলের কথায় আনায় মুখ চেপে হেসে উঠে। ইয়ামিনও ঠোঁট বাঁকিয়ে হাসছে। আবরার কটমট করে তাকাই সেই দিকে। নক করে ঘরে ঢুকতে হয় এডিয়েট। আমি কি এখন একা থাকি যে যখন খুশি ঢুকে পড়বি ছাগল? তোমাকে তো খেয়ে কেউ ছেড়ে দেয় নাই, তাই ফিলিংসটা তুমি বুঝবে না। আমাকে খেয়ে ছেড়ে দিছে, এই সমাজ আমি মুখ কি করে দেখাবো? সেই চিন্তায় আছি। আর উনি আছে দরজার নক করা নিয়ে। যার দুঃখ সেই বুঝে। আল্লাহ গো, আমার কেমন জানি লাগতেছে, বমি বমি লাগতেছে। আল্লাহ গো, প্রেগনেন্ট হয়ে গেলাম না তো? আবরার আনায়ের দিকে এক পলক তাকিয়ে সামনে রাতুলের দিকে কটমটে তাকায়। ছাগলের বাচ্চা, ভালো হবি কবি তুই। বিশ্বাস কর আব্বা, এই কলঙ্কের থেকে মুক্ত হয়ে গেলে ভালো হয়ে যাব। আনায়া হাসতে হাসতে বলে ওঠে, তা রাতুল ভাইয়া কিভাবে খেয়ে আপনাকে প্রেগনেন্ট বানিয়ে দিল গো? আবরার চোখ পাকিয়ে তাকায় আনায়ার দিকে। তার তাকানো প্রত্যাখ্যান করে রাতুল বলে, চুমু খেয়েছে আমার এই যে এখানে 2টা, ঠোঁট দেখিয়ে, এইখানে 2টা, কপালে দেখিয়ে। মোট 4খানা চুমু খেয়ে আমাকে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছে। এখন আমাকে কে বিয়ে করবে? তুমি বলো আম্মার নাম্বার 1। আনায়া হাসতে হাসতে মাথা নাড়ায়, না না না, কেউ বিয়ে করবে না। ইয়ামিন এতক্ষণে নীরব থাকলেও এখন মুখ খুলে। রাতুলের শাশুড়িটা আমার মনে ধরেছে। তুই যদি তোর শাশুড়ি আমার হাতে তুলে দিতে রাজি থাকতি, তাহলে আমি তোকে এই বিপদ থেকে বাঁচানোর রাস্তা খুঁজবো। আরে ভাই, শাশুড়ি কেন? নানি শাশুড়ি, দাদি শাশুড়ি, বউ বাদ দিয়ে সব 14 গোষ্ঠী তোর হাতে তুলে দিব, তাও তুই আমাকে এই কলঙ্কের হাত থেকে বাঁচা ভাই। তাদের কথোপকথন শুনে মারিয়া এগিয়ে আসে। হাতের মুঠোয় খুন্তি, কোমরে শাড়ি আঁচল গুজে এগিয়ে আসে। কার জানি রাতুলের শাশুড়িকে পছন্দ হয়েছে। রাতুল বলে ওঠে, ইয়ামিনের। আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, আমার চরিত্র ফুলের মতো পবিত্র। এইসব তো আমি মুখ দিয়ে উচ্চারণ করতেও পারি না। এই সোহানের পছন্দ হয়েছেই বলে। আমি না বুঝতেছি না আম্মা বয়সী মহিলাদের দিকে না তাকাতে, চোখের পর্দা করতে বলছি। সোহান কিছু বলতে যাবে, তার আগে রাতুল বলে ওঠে, শালা নাটকবাজ, যাই হোক আম্মা নাম্বার 2। আম্মা মারিয়া তোমার এই ছেলেকে খেয়ে ছেড়ে দিছে, মানে প্রেগনেন্ট বানিয়ে দিছে। এখন এই মুখ আমি কাকে দেখাবো? আর তোমরা কাকে দেখাবে? সবাই বলবে, সমাজের লোক বলবে, সি দেখো, বিয়ে না করে বাচ্চার জন্ম দেওয়া ছেলের মা বাবা যাচ্ছে। যখন এইসব বলবে তখন খারাপ লাগবে না? বলো বলো। সব কথা মারিয়ার মাথার উপর দিয়ে গেল। বলে কি এই ছেলে? সব কথা মাথায় না গেলেও আম্মা ডাকটা সে বুঝতে পেরেছে। মুখটা কাদো কাদো করে সামনে দাঁড়িয়ে থাকা ইয়ামিনের মুখের দিকে তাকায়। চোখ পাটি টলমল করছে। এই 20 বছর বয়সে এই ছেলে আম্মা ডাকছে। এটা মেনে নিতে পারছে না মারিয়া। শরীরে একটা কিডনি না থাকলেও এত যন্ত্রণা করে না। এই ছেলের মুখে আম্মা ডাক শুনে না যত যন্ত্রণা হচ্ছে। ইয়ামিন বইয়ের মুখের দিকে তাকিয়ে ইশারা করে বোঝাতে চেষ্টা করে। পাশে থেকে আবরার গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ইয়ামিন, সোহান, উমিকে নিয়ে রাতুলের বিয়ের ব্যবস্থা কর। মেয়ের বাড়ির ঠিকানা, বাবার নাম, মায়ের নাম, সকল ইনফরমেশন নিয়ে আয় 8 ঘন্টার ভিতরে। রাতুল লাফিয়ে উঠে, বিয়ে অসম্ভব, বিয়ে আমি করব না।
আমাকে খেয়ে প্রমাণ রেখেছে, এইগুলো ডিলিট করে দিতে বলো আব্বা। বিয়ে করিয়ে আমাকে আবার কবরে পাঠাবে না আশা করি। তুই বিয়ে করবি, তোর বাপ বিয়ে করবি আবরার। সি আব্বা সি, আপনি আমার আম্মাকে রেখে আরেকটা বিয়ে করতে চান? আমার মায়ের কপালে সতীন তুলতে চান? এত নিষ্ঠুর আপনি? আবরার কটমট করে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আমার সামনে থেকে যা। রাতুল না শোনার মতো শুয়ে আছে। মারিয়া মিনমিন করে কণ্ঠে বলে, রাতুল ভাই যে মেয়ের সাথে প্রেম করে সেই মেয়ে আমারই মামাতো বোন। আপনারা চাইলে আজ যেতে পারেন। ঠিক আছে, ইয়ামিন সব রেডি করে। মেয়ে না দিলে তুলে নিয়ে আসবি। আমি যেতে পারবো না, এই কাজটা তোরা সুন্দর করে করবি। কথাটা শেষ করার সাথে সাথে তিনজন পা চেপে ধরে আবরারের। রাতুল বিলাপ্ত করে বলে, ও আব্বা গো, তুমি না গেলে আমি বিয়ে করবো না গো, চিরকুমার থাকবো গো। ইয়ামিন বলে, ভাই তুই না গেলে হবে না। আনায়া বলে, আপনি যান ওদের সাথে, আমাকে দেখার জন্য বড় মা আর মারিয়া তো আছেই, চিন্তা করবেন না। আচ্ছা উঠে তৈরি হয়ে নে, বিকেলে বের হব। রাতুল নাচতে নাচতে বের হয়ে গেল। কি মজা আমার বিয়ে, আকাশে বাতাসে রাতুলের বিয়ে। দুপুর গুড়িয়ে বিকেল পড়ছে, সূর্যটা লাল বর্ণ ধারণ করেছে, পশ্চিম দিকে হেলে পড়েছে। আবরার বের হয়েছে দুপুরের দিকে, সাথে রাতুল আর ইয়ামিন, সোহান অমিও রয়েছে। সারা বাড়িতে আনায়ার মারিয়া ব্যতীত কেউ নেই। আনায় ভারী শরীরটা নিয়ে চলাচল করতে কষ্ট হয়, হাত পায়ে পানি এসেছে, বেশিক্ষণ সময় বসে বা দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়, তাই ক্লান্ত দুর্বল শরীর নিয়ে শুয়ে রয়েছে। চিত্রমাস চলছে, বাহিরে গরমের তাপও বৃদ্ধি পাচ্ছে। সূর্য এখন প্রকৃতভাবে হাঁসফাঁসের অবস্থা আনায়ার। প্রেগনেন্সির সময় গরমটা যেন একটু বেশি। আবরার এসি ব্যবহার করতে বলেছে, আনায়া তা পাত্তা দেয় না। সে রুমে পশ্চিম জানালা খুলে দিতে বাহির থেকে হুড় হুড় করে বাতাসে শীতল হয়ে পড়ে রুমে। ধীরে সুস্থে উঠে জানালা খুলে জানালার দিকে মুখ করে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। বাহিরে ঠান্ডা বাতাসে শীতল হয়ে পড়ছে রুমখানা। কিছু মুহূর্তের মধ্যে রাজ্য ঘুম চলে আসে হানা দেয় চোখে। চোখ লেগে আসার কিছু মুহূর্তের মধ্যে নিচ থেকে বিকট শব্দে কলিং বেল বেজে ওঠে। ঘুমের ঘুরে কপাল কুঁচকে ফেলে ওই স্পষ্ট সুরে গলায় কয়েকবার মরিয়াকে ডাক ডেকে ওঠে। কোনো সাড়া না পেয়ে আগের মতো আবার শুয়ে রয়। পরপর কয়েকবার কলিং বেজের শব্দে দৃঢ় সুষ্টে ওঠে। ভারী শুইলটা নিয়ে দৃঢ় পায়ে নিচের দিকে এগিয়ে যায়। দরজা খুলতে চোখের সামনে ভেসে ওঠে অপরিচিত কয়েকটি মুখ। দীপ্তি বেগম উৎফুল্ল হয়ে জড়িয়ে ধরে মেয়েকে। ভিকি মুচকি হেসে খোঁজখবর নেয়। ওয়াফি আগের ন্যায় দাঁড়িয়ে রয়েছে। ওয়াজিহা গোলগুল চোখে তাকিয়ে ভিতরের দিকে এগিয়ে আসে। শরীর কেমন, মাসে মাসে ডাক্তার দেখাস না? দীপ্তি কিছুটা চিন্তিত মুখে প্রশ্নটা সুরে একসাথে সুরে দেয়। এই তো ছোট মা, ভালো। প্রতি মাসে কি বলো? তোমার ছেলে তো প্রতিদিনই নিতে চাই। বলেই এসে ফেলে দুইজন। দীপ্তি সোফায় বসে হাত ধরে পাশে বসায়। আরেক সোফায় ভিকি আর ওয়াজিহা বসে রয়েছে। তার পাশে সিঙ্গেল সোফায় ওয়াজি বসেছে। ওয়াফি আর চোখে এক নজর তাকায়। তার ব্যবহার আচার গুরু গম্ভীর। আবরারের থেকে এক ধাপ এগিয়ে সে প্রয়োজন ব্যতীত কথা বলাকে দুঃশব্দ বলে মনে করে সে। প্রিয় নারীর মাতৃত্বের ছাপ দেখে কিছু আহত হয়। সকল নিষিদ্ধ অনুভূতি সাইডে রেখে পকেট থেকে ফোন বের করে গেমে মনোযোগ দেয়। আনায়া দীপ্তির সাথে কথা বলায় ব্যস্ত। ভিকি সারা বাড়িটা হেঁটে দেখার জন্য উঠে দাঁড়ায়। তার পাশাপাশি ওয়াজিহা এগিয়ে যায়। দুই ভাই বোন মিলে দেখবে। বিকাল 4টা, ঢাকা শহরের প্রখর তাপ, গরমে হাঁসফাঁস অবস্থা সকলের। আবরার গাড়ির ড্রাইভিং সিটে বসে রয়েছে। গলার কলারটা এলিয়ে স্টিয়ারিংয়ে হাত রাখে। তার পাশে রাতুল বসা, মুখটা কাঁদো কাঁদো। আব্বা নাম্বার 1, প্লিজ আমাকে কোরবানি দিবেন না। ওই সাদিয়ার সাথে গরুকে বিয়ে দিয়ে দেন, তাও আমাকে বলির পাঠা বানাবেন না। পিছন থেকে আমিন লাফিয়ে ওঠে, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, আমার সুন্দর ননদ আর মিষ্টি একটা বউ আছে, আমি কেন ওই 4 চোখে মেয়েকে বিয়ে করতে যাব? রাতুল বিরক্ত মুখে বলে, আমি কি তোকে বিয়ে করতে বলেছি? তুই কেন বাংলাদেশ কথার মধ্যে? পাঠা তো তুই আমাকে ডাকিস, তাই ভাবলাম আমাকেই বিয়ের কথা বলছিস। তাদের কথায় আবরার ঠোঁট কামড়ে ধরে গম্ভীর কণ্ঠে বলে, এইভাবে চলতে থাকলে পরের বছরে অস্কার ইয়ামিনকে দেওয়া হবে। যা আমি লজ্জা পাচ্ছি। ইয়ামিন লজ্জা পাওয়ার ভান করে, এই আমাবস্যার চাঁদ, তুই আমার আব্বাকে বোঝা আমি বিয়ে করব না। এই নিষ্পাপ শিশুর উপর এরকম অমানবিক নির্যাতন বন্ধ করতে বল না ভাই। অমি মুখ কুচকে একবার তাকালো। কিছু বলার প্রয়োজন বোধ করে সে নির্বাক দৃষ্টিতে সামনের দিকে চোখ রেখে বসে আছে। 4 জনের এমন হেয়ালি পান দেখে রাতুল এইবার কান্না করে দেয়। এই নিষ্পাপ শিশুর উপর এরকম নির্যাতন করছিস? ধর্ম সইবে না। ওই আমিন পিছনে কনসেপ্ট রাখা আছে, মুখে মেরে রাখতো। আবরারের কথায় 2 হাতে এক নাগারে না করে মুখে ধরে, না আমি আর কইতাম না, কিন্তু আমার একটা শর্ত আছে। তোরা যদি শর্ত মানুষ তাহলে আমি রাজি। আবরার আর চোখে তাকায়। আমি ওই বাড়িতে গিয়ে চুপ করে বসে থাকতে পারবো না। নো, চুপচাপ। আমার একটা বাক স্বাধীনতা আছে, ওই স্বাধীনতা তোরা কেড়ে নিতে পারিস না। পিছন থেকে সোহান গলা উঁচু করে ধরে, ভাই আজকের জন্য চুপ থাকবি? জামাই তুই, তোর ওই রেলগাড়ির মতো মুখ খুললে মেয়ে বিয়ে দিবে না। যে কথা বলিস, ভালো মানুষ অজ্ঞান হয়ে যায়, এখন তো 51 বছর বুড়ো শ্বশুর। বেচারা জীবনের জন্য তো একটু মায়া কর ভাই। রাতুল একটু ভাব দেখিয়ে বলে, দেখেছিস আমার মধ্যে কি অসাধারণ প্রতিভা আছে? মানুষকে ওষুধ ছাড়াই অজ্ঞান করে দেওয়ার মতন ক্ষমতা রাখি আমি। ভাবছি আমার একটা কিডনি বিক্রি করে হলেও নোবেল দেওয়ার ব্যবস্থা করবো তোকে, ইয়ামিন বলল। 4 জনের কথার মাঝে গাড়ি এসে থামে উত্তরা 3 নম্বর সেক্টরে বাড়ির সামনে। 5 জন একসাথে বের হয় গাড়ি থেকে। 5 জনের পরনো এক রঙের শার্ট প্যান্ট। আবরার দারোয়ানকে জিজ্ঞেস করে এগিয়ে যায় বাড়ির ভিতরে। নিচতলা পেরিয়ে 2তলা 3 নম্বর ফ্ল্যাটে কলিং বেল দিতে দরজা খুলে 7 থেকে 18 বছরের শ্যামলা রঙের পাতলা গরনের একটা মেয়ে। সোহান কিছু মুহূর্ত তাকিয়ে রয়, কিছু বলবে তার আগেই রাতুল দাঁত কেলিয়ে বলে, হাই সুইটি, আই লাভ ইউ, তুক্কু, আসসালামু আলাইকুম।
মেয়েটা শক্ত কণ্ঠে বলে, কি আপনি? বলার নেই কথা নেই, এইভাবে বসায় ঢুকে পড়েছেন কেন? মেয়ের উচ্চ গলায় আওয়াজ পেয়ে তড়িঘড়ি করে এগিয়ে আসে সিদ্দিক সাহেব। তার পিছন পিছন এগিয়ে আসে সাদিয়ার মালেকা বেগম। সাদিয়া অবাক চোখে তাকিয়ে রয়েছে, এই কাদের দেখছে সে? ড্রয়িং রুমে 5 তাগড়া জোয়ান ছেলেকে দেখে ধমকে ওঠে সিদ্দিকি। কে তোমরা? এখানে কিসের জন্য আসছো? 5 জন সোফায় বসে রাতুল হাত উঁচু করে বলে, আসসালামু আলাইকুম দাদু। থুক্কু আঙ্কেল। আসলে আমরা জোয়ান আব্বাদের দেখে এখন একটু বয়স্ক মানুষ দেখলেই দাদা ফিলিংস আসে। কিছু মনে করেন না, কেমন কাজের কথায় আসি। কথাটা বলে রাতুল কাঁদো কাঁদো হয়ে পড়ে কান্না মিশ্রিত মুখে কণ্ঠে বলে, আপনার মেয়ে আমাকে খেয়ে দিয়ে ছেড়ে দিছে। গত 2 দিন যাবত আমি প্রেগনেন্ট। এখন আপনার মেয়েকে বলে আমাকে বিয়ে করবে না। আপনার মেয়ে যদি আমাকে বিয়ে না করে তাহলে এই বাচ্চার মার পরিচয় কি দিবে আমি চাচা? আল্লাহ গো, আমার কত বড় সর্বনাশ করে এবং পোল্টি মার নিয়েছে আপনার মেয়ে। রাতুলের আর্তনাদ শুনে ঠোঁট চেপে হেসে উঠে ইয়ামিন, সুহান, অমি আবরার ঠোঁট কামড়ে ধরে। সিদ্দিক সাহেব বোকার মতো তাকিয়ে রয়েছে। সাদিয়ার লজ্জায় মাটি ফাঁক করে ঢুকে পড়ার মন চাচ্ছে। কটমট চোখে তাকায় রাতুলের পানে। মালিক দিবি উচ্চস্বরে হেসে ওঠে, যা বাপ, আমার মেয়ে কিভাবে খেয়েছে তোমাকে যে তুমি প্রেগনেন্ট হয়ে গিয়েছ? ছি চাচি, আমি অত্যন্ত লজ্জাশীল একটা ছেলে, আমি এসব বলতে পারবো না। লজ্জা লাগছে আমার। ওই আমার আস্ত মুরগি রানকে জিজ্ঞেস করুন। থতমতে খেয়ে যায় মালেকা বেগম। আস্ত মুরগি রান মানে? খালি লজ্জা দিচ্ছেন আমায়। জান বললে আমার লজ্জা লাগে না, ওই নামে ডাকি। মালেকা বেগম আর কথা পান না বলার মতো। সাদিয়া রাতুলের কথায় কটগট করে শব্দ করে ত্যাগ করে। সিদ্দিক সাহেব আবরারের দিকে তাকায়। আবরারের দিকে তাকিয়ে নিচু সরে বলে, তোমাদের আসার কারণটা যদি বলতে। আবরার স্বাভাবিকভাবেই বলে, আপনার মেয়ে আর রাতুল দুইজন দুইজনকে ভালোবাসে, তাই তাদের 4 হাত এক করতে চলে এসেছি। আফটার অল মাই আমার ছেলের পক্ষ। কাচুমাচু হয়ে পড়ে সিদ্দিক সাহেব। আবরারকে তার খুব ভালো করে চেনা, তার ক্ষমতা সম্পর্কে অবগত তিনি, তাই না করার মতো সাহস কুলোয় না। যদি বা মামা নিয়ে আসতো? রাতুল জুড়ে চেঁচিয়ে ওঠে, হাই আল্লাহ গো, এই বাপ বেটির কানা। আমার 2টা আব্বার সাথে নিয়ে আসলাম, আর আপনি দেখছেন না? আল্লাহ, রশি ফেলো, আমি উঠে যাই। সিদ্দিক সাহেব একটু ইস্তস্ত বোধ করছে। কথা না পেঁচানোই ভালো মনে করছেন তিনি। তাহলে কাল বা পরশু আসো, আমি বিয়ে দিন তারিখ ঠিক করব। আবরার গম্ভীর কণ্ঠে বলি, ছাড়ে দরকার নেই, আজকে এখনই বিয়ে কবে? কিভাবে কি করব? বিয়ে শাদীর ব্যাপার, কথা দেনা পানো আছে না? রাতুল এবার একটু অবাক হওয়ার ভান করে, বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পত্তি সব আছে আমার আব্বার, শুধু একটা বইয়ের অভাব, না থুক্কু বৌমার অভাব। আপনি দিয়ে দেন, নিয়ে চলে যাই। সাদিয়া মায়ের কানে ফিসফিস করছে, আম্মু দেখো, ওই কিনার বসে রয়েছে না, ওইটা মারিয়ার আপুর জামাই। মালিক দিবি এতক্ষণ খেয়াল করেছেন। খুশি গদগদ করে হয়ে উঠেছেন তিনি। মারিয়ার জামাইকে নিয়ে গ্রামের মানুষ কত আলোচনা, কত সুন্দর বড় লোক, খাটে টাকা পয়সা, বড় মস্ত বাড়ি, দেখতে নায়কের মতো, আর কত কি। মালেকা বেগম সব শুনছেন, এমনকি বিয়েটা কিভাবে হয়েছে সেটাও শুনেছেন। তাই তিনি স্বামীর দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলে, বলছিলাম কি, বিয়েটা দিয়ে দিলে ভালো হতো না? ছেলে তো ভালোই, তার উপর মেয়ের পছন্দ আছে, আর আমাদের মারিয়ার বিয়েও তো ওই বাড়িতেই হয়েছে। কথাগুলো কর্ণপাত হতেই বিদ্যুতের গতিতে তাকায় সাইডে থাকা বউয়ের মুখের দিকে। তুমি জানলে কি করে? ওই পাশেরটা মারিয়ার জামাই, বিয়ে দিলে ভালো হবে, মেয়েটা ভালো থাকবে, দুইজনের পছন্দ দুইজনকে। সিদ্দিক সাহেব আর দ্বিমত পোষণ করতে পারেনি, মাথা নেড়ে সম্মতি জানায়। সামনে বসে থাকা ইয়ামের দিকে একবার দৃষ্টি রেখে আবরার দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলে, বিয়েটা সন্ধ্যার পর হবে, এখন তোমরা নাস্তা করো। মালিক, যাও তো ওদের জন্য নাস্তা নিয়ে আসো। মালেকা তড়িৎ গতিতে রান্নাঘরের দিকে পা বাড়ালেন। অমি আর সোহান বাহিরের দিকে পা বাড়ল। সন্ধ্যা আর কিছু সময় বাকি আছে, এর মধ্যে কাজে যোগাযোগ করতে হবে। আবরার যেত, রাতুলকে একা রেখে গেলে কি সেরে কি করে বসে কোনো ঠিক নেই, তাই সে যায়নি, দুজনকে পাঠিয়েছে। মালেকা বেগম কিছু সময় পর কিছু ফলমূল, মিষ্টি, কেক, পানি জাতীয় খাবার নিয়ে হাজির হন। সাথে সামিয়া মাকে হাতে হাতে সাহায্য করছে। রাতুল মুখে হাত দিয়ে বসে রয়েছে, সেই দিকে তাকিয়ে সামিয়া বলে, কি ভাই, মুখে হাত দিয়ে বসে আছো কেন? আমি নতুন জামাই না, তাই রুমালে কাজ হাতে দিয়ে করছি। ও হা করে হেসে ফেলে সামিয়া। মালেকা ঠোঁট চেপে মুচকি হাসছে। সন্ধ্যা 6টা। আবরার আনার সাথে কথায় ব্যস্ত। সারাদিন বাইরে ব্যস্ততার কথা বলার মতো সুযোগ খুঁজে পায়নি, এখন একটু সময় বের করে কল দিয়েছে। কিছু সময় কথা বলে ভিডিও কলে দেখে ফোন কানা কেটে পকেটে রাখে। সোহান আর অমি তাড়াতাড়ি কাজে নিয়ে হাজির হয়। আবরা সবার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, যা করার তাড়াতাড়ি করেন, আমার বউ অসুস্থ, হাসপাতালে নিয়ে যেতে হবে। আবরারের কথায় সিদ্দিক সাহেব মেয়েকে নিয়ে আসতে তারা দেন। সামিয়া বোনকে লাল রঙের কাতাল শাড়ি পরিয়ে নিয়ে আসেন। কাজী সাহেব ব্যস্ত হাতে খাতা লেখা শেষ করে দুইজনের সম্মতি নিয়ে বিয়ের কাজ সম্পূর্ণ করেন। বিয়ের কাজে রাতুল কোনো রকম বাদরামি করে না, তার মা অসুস্থ, যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে। রাত 9টা। ভারী বাতাস আর অন্ধকার আচ্ছন্ন, কালো আকাশ, রাতগুলো কালো মেঘে ঠেকে গিয়েছে। এক ফালি চাঁদটা হালকা দেখা যাচ্ছে। চৈত্র মাসের ঝড়ের আওয়াজ, যখন তখন বৃষ্টি হতে পারে। তাই দীপ্তি, ওয়াফি আর ভিকি বাসায় যেতে দেয়নি আয়শা। জোর জবরদস্তি করে রেখে দিয়েছে তাদের। আনায়ার শুল একদম ভালো না, সোফায় গা এলিয়ে বসে আছে। আবরার নাই একা রুমে, শরীরে অসুস্থ আরো বেশি আকৃষ্ট করে। মারিয়া কয়েকবার আনায়াকে দেখে দিয়েছে। আয়শা মাথায় তেল পানি দিয়ে দিচ্ছে। দীপ্তি এটা সেটা বলছে, আর কিছু খাওয়ানোর চেষ্টা করছে। তার ঠিক সেই মুহূর্তে ঝড়ের মতো প্রবেশ করে আবরার। তার পিছন পিছন সাদিয়া সহ বাকিরা। আনায়ের এরকম অবস্থা দেখে অস্থির হয়ে যায় আবরার। তার পাশে চেয়ারে ভিকি ফর্সা মুখশ্রী চোখে পড়তেই চোয়াল শক্ত হয়ে দাঁতে দাঁত পেশে এগিয়ে যায়। কোনো দিক না তাকিয়ে সোজা পাজা খুলে তেলে নেয়, বড় বড় পা ফেলে সিঁড়ির দিকে এগিয়ে যায়। আয়শা বেগম কিছু বলতে চেয়েও কথা হজম করে ফেলে। দীপ্তি বেগম ঠোঁট দুইটা প্রসারিত করে সেই দিকে তাকিয়ে পাশে থাকা ওয়াফির দিকে দৃষ্টি পড়তেই মুখ ভার করে ফেলে।
ইয়ামিন ওয়াফির সাথে সোফায় বসে হাঁক ছুড়ে মারে মারিয়ার দিকে এক গ্লাস পানি। ইয়ামিনের ডাকে সকলের দৃষ্টি ঘুরে পিছনের দিকে। লাল শাড়ি পরিহিত সাদিয়াকে দেখে বিশ্বের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যায় আয়শা আর দীপ্তি। আয়শা বেগম তড়িৎ দিকে এগিয়ে আসে। আরে সাদিয়া যে এই সাজে কেন? আসসালামু আলাইকুম দাদু, সাদিয়াকে বিয়ে করেছি আমি, তোমাদের নাতি বউ। রাতুল মাথাটা নামিয়ে লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে কথাখানা। আয়শা ফিক করে হেসে দেয়। বিয়ে করেছো ভালো কথা, জানাবে না? বিশ্বাস করো দাদু, ইয়ামিনার কসম, ওই আব্বা আমারে বেঁধে নিয়ে বিয়ে করাইছে। ইয়ামিন লাফিয়ে ওঠে। ভাই আমার বউ আছে, তুই আমার নামে মিথ্যা বলার কারণে যদি আমি মরে যাই তাহলে আমার সুন্দরী নাদুস নতুস বউটা বিধবা হবে। তাদের কথার ফাঁকে মারিয়া এগিয়ে আসে। আয়শা বেগম সাদিয়াকে উপরে ঘরে নিতে বলেই রান্নাঘরে পা বাড়ায়। দীপ্তি বেগম এতক্ষণ এসব পর্যবেক্ষণ করছেন, নীরব দর্শকের ভূমিকা পালন করছে, টু শব্দ করেনি। রাত 11টা, কাঁচা ফুলের সাজানো খাটের কোণে বসে রয়েছে সাদিয়া। রুমের চারপাশ থেকে পচা গন্ধ ভেসে আসছে, গায়ে একটু পরপর গুলিয়ে আসছে। নতুন বউ কাউকে কিছু বলতেও পারছে না, চুপচাপ বসে রয়েছে। প্রায় 40 থেকে 50 মিনিট এরকম বসে থাকার পর শরীর আর দিচ্ছে না বসে থাকার জন্য। দৌড়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। চোখে মুখে পানি দিয়ে মুখে ভারী গহনা আর সাজ গায়ে জড়ানো ভারী লেহেঙ্গাটা চেঞ্জ করে বের হয়ে আসে। শরীরটা আগের থেকে অনেকটা পাতলা লাগছে, মনে হচ্ছে শরীর থেকে ভারী কিছু সরে গিয়েছে। কিন্তু রুমে কাঁচা ফুলের গন্ধটা এখনো যাচ্ছে না। সুহান, ইয়ামিন আর অমি তিনজন হন্য হয়ে খুঁজে যাচ্ছে রাতুলকে। সারা বাড়ি সম্পূর্ণ খোঁজা শেষ, কোথাও তার দেখা নাই, ছাদেও নাই, সব জায়গায় খুঁজেও না পেয়ে পা বাড়ায় বাহিরের বাগানের দিকে। ঝোপঝাড়ে এক এক করে খুঁজে দেখে খুঁজে না পেয়ে সামনের দিকে এগোতে ইয়ামিনের চোখ পড়ে দূর আম গাছে ডালে বসে থাকা একটা ছায়ার পোপরে। চিৎকার করে ওঠে, লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, থু থু থু, আল্লাহ ভূত ভাই, এইবার মতো মাফ করে দাও, আর জীবনও তোমার জায়গায় আসবো না, ওই উমির টুনটুনির কসম। সুহান এগিয়ে এসে ফোনের ফ্ল্যাশ জ্বালাতে জ্বালাতে বলে, ভাই জীবনে প্রথম ভূত দেখলাম, একটু ভিডিও করে নেই। কথাটা বলে লাইট ধরতে চোখের সামনে ভেসে ওঠে রাতুলের মুখখানা। হালার করে হালা, একটুর জন্য আমার আত্মা উড়ে যায়নি, নাম তুই, নয়তো আমি উপরে আইলে আসলে তোর খবর, আজ রাত 2টার খবর দেখাবো। ইয়ামিনের কথায় রাতুল উপরে ডানলে উঠতে উঠতে জুড়ে আওড়ালো, নামলে তোরা আমার ইজ্জতের ফালুদা বানানোর জন্য ওই সাদিয়ার কাছে দিয়ে আসবি। আরে নাই, সামনে ফ্ল্যাটে 2টা সুন্দরী মেয়ে আসছে, সেগুলোকে পটাতে যাব, এই জন্য তোর কাছে আসছি, তোকে না নিয়ে গেলে তো অভিশাপ দিবি। রাতুল মনের আনন্দে বলে, ইয়ামিন ভাই আমার তোর একটা চুম্মা খাইতে মন চাচ্ছে, দাঁড়া আমি আসছি। এক লাফ দেয় নিচে, আউচ, হাতটা গেল রে। বা হাতের কবজিতে ধরে আর্তনাদ করে বলে। ইয়ামিন লাফিয়ে গায়ে ধরে তুলে। অমি আর সোহান 2 হাত 2জন ধরে রেখেছে। এইটা কিন্তু অন্যায়, তোরা আমারে ভোলা পাইয়ে বরকম করছিস, ঠাডা পড়বে তোদের টুনটুনির উপর। সোহান মুখটা কাঁদো কাঁদো করে ছেড়ে দিয়ে বলে, ভাই আমার, আমি এখনো অবিবাহিত, আমার টুনটুনিতে অভিশাপ দিস না, নয়তো তোর শালি পড়বে না। এর শালির সাথে তোর প্রেম করিয়ে দেওয়ার দায়িত্ব আমার, তুই ওরে ধর। সোহান ইয়ামিনের কথা শুনে খুশি হয়ে 2 হাত চেপে ধরে। ইয়ামিন ঘাড়ে চেপে ধরে রুমের দিকে এগিয়ে যায়। রাতুল দাঁত মুখ কুচকে বলে, পাল ছাড় আমায়, বালের বাসর, আমি ভদ্র ভোলা ভালা নিষ্পাপ একটা ছেলে আমাকে মেয়েদের রুমে পাঠাচ্ছে, লজ্জা থাকা উচিত তোদের। ছি, একটা ছেলে হয়ে আরেকটা ছেলের ইজ্জত হরণ করার রাস্তা ঠেলে দিচ্ছিস, ধর্মে সইবে না। ইয়ামিন রাতুলের ঘাড় ধরে রুমে ফিক্কা মেরে বাহির থেকে দরজা বন্ধ করে দিয়ে যায়। জানালা ঘষে দাঁড়িয়ে রয়েছে ইয়ামিন আর সুহান। রাতুল গায়ের পাঞ্জাবিটা ট্রেনের সামনের দিকে এগিয়ে যায়। সাদেক খাটের কোণে বসে ফোন টিপতে ব্যস্ত। রাতুল হাত উঁচু করে এগিয়ে যায়। আসসালামু আলাইকুম আফা, বিশ্বাস করেন আমাকে এই পাঠা ইয়ামিন ঘাট ধরে নিয়ে এসেছে। সাদিয়ার হাতে ফোনটা খাটের কোণে রেখে বিরক্ত কণ্ঠে বলে, আমি তোর কোনো জন্মে আফা লাগি? তোর বিয়ে করা বউ আমি, হারামজাদা। আস্তাগফিরুল্লাহ, পৃথিবীর সব মেয়েদের আফার চোখে দেখি। বাকি কথা বলতে না দিয়ে সাদিয়া এগিয়ে আসে। সামনে করা টেনে ওধর 2টা মিলিয়ে দেয়। রাতুল ফাঁস করছে, হাত 2টা ছোটাছুটি করছে। স্যার আমায় হারামজাদে, আল্লাহ গো, আব্বা গো, আমার ইজ্জত লুটে নিচ্ছে এই সেমরি। ও আব্বা কই তুমি, আমার ইজ্জত লুটে নিচ্ছে গো। রাতুলের এই আহাজারিতে আবরার চলে এসেছে, তার পিছন পিছন সুহান আর ইয়ামিনও চলে এসেছে। আবরার বাহির থেকে দরজা খুলে ভিতরে প্রবেশ করে। কি হয়েছে, দরজা বন্ধ ছিল কেন? রাতুল কাঁদো কাঁদো করে বলে, আব্বা গো, আমার ইজ্জত লুটে নিচ্ছে এই মেয়ে, দেখো আমার সুন্দর 2টা ঠোঁটে কামড়ে খেয়ে ফেলেছে। আবরার পা থেকে জুতা খুলে এগিয়ে আসে। তোর গলার আওয়াজ যদি আরেকবার পায় তাহলে এই জুতার বাড়ি একটা মাটিতে পড়বে না, সবগুলো তোর পিঠে পড়বে। আবরার চলে গেলে ইয়ামিন এগিয়ে আসে। তোর মনে হয় টুনটুনির সমস্যা আছে, কলকাতার হারবার প্রয়োজন, আজকেই অর্ডার দিব আমি, থাক, দুঃখ করিস না। রাতুল চোখ 2টা বড় বড় করে তাকায়। চলবে, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, হয়তো লেট করে দিয়েছি কিন্তু কালকে আরেকটি পর্ব দেবো, তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।